খুব কম মানুষ জানেন যে শ্রীরামের পর অযোধ্যার সিংহাসনে কে বসেছিলেন, কারণ রামায়ণের মূল কাহিনী প্রধানত শ্রীরামের জীবনকেই কেন্দ্র করে রচিত। তাই তারপর রঘুবংশে কি ঘটেছিল তা অনেকেরই অজানা রয়ে গেছে। আসলে যখন শ্রীরাম তার পার্থিব অবতার লীলা সমাপ্ত করার সময় অনুভব করলেন এবং অযোধ্যার রাজ্যভার অর্পণের মুহূর্ত এলো, তখন তিনি সিংহাসন তুলে দিলেন তার তেজস্বী, ধর্মনিষ্ঠ ও গুণবান পুত্র কুশের হাতে। ছোটবেলা থেকেই কুশকে রাজধর্ম, ন্যায়নীতি, শাস্ত্রজ্ঞান ও প্রজা পালনের শিক্ষা দেওয়া হয়েছিল। ফলে তিনি পিতার আদর্শ অনুসরণ করে এক ন্যায়পরায়ণ, বিনম্র ও পরাক্রমশালী রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। কুশের শাসনকালে অযোধ্যা আবারও সমৃদ্ধি, শান্তি ও ধর্মাচরণের প্রধান কেন্দ্রে পরিণত হয়। রাজ্যে সুখ শান্তি বিরাজ করত, প্রজারা নিরাপদ ও সন্তুষ্ট ছিল এবং ধর্ম ও ন্যায় ছিল প্রশাসনের মূল ভিত্তি। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। কুশের পর রঘুবংশে এক দীর্ঘ বংশ পরম্পরা শুরু হয়, যা প্রায় 60 থেকে 70 প্রজন্ম পর্যন্ত টিকেছিল। এর মাধ্যমে বোঝা যায় যে শ্রীরামের বংশ ত্রেতা যুগ থেকে দাপর যুগের অন্তিম পর্যায় পর্যন্ত টিকেছিল। এই বংশের শেষ প্রান্তে উল্লেখযোগ্য রাজা ছিলেন বৃহদ্দবল। তিনি মহাভারতের মহাযুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেন এবং বীর যোদ্ধা অভিমন্যুর হাতে বীরগতি লাভ করেন। এইভাবেই শ্রীরামের পরেও রঘুবংশের মহিমা, ঐতিহ্য ও গৌরব যুগের পর যুগ উজ্জ্বল হয়ে থেকেছে। অযোধ্যা শুধুমাত্র একটি রাজ্য নয়, তা হয়ে উঠেছিল ধর্ম, ন্যায় ও পরাক্রমের এক চিরন্তন প্রতীক।